দেখুন, এই বামপন্থী নকশাল এবং মাওবাদীরা মিলে যাদবপুরটাকে বেয়াদবপুর বানিয়ে রেখেছে। যাদবপুর যাদবপুর নেই। যাদবপুরটা একটা আস্ত মাওবাদী নকশালবাদীদের আখড়া হয়ে গেছে, দেশদ্রোহীদের আতুরঘর হয়ে গেছে। যাদবপুরের শিক্ষা নিয়ে আলোচনা আছে, যাদবপুরের কৃষ্টি সংস্কৃতি, কম্পিটিটিভ এক্সাম, এইসব নিয়ে কখনো আলোচনা দেখেছেন? এই যে যাদবপুরে এত বিপ্লব, এত হোক কলরব, যখন ছেলে মেয়েগুলোর চাকরিগুলো চুরি হচ্ছিল, যখন শিক্ষকের চাকরি বাতিল হচ্ছিল, 26,000 শিক্ষকের জীবন ধ্বংস করলো, এই বেয়াদবপুরের বেয়াদব বান্দরগুলো কোথায় ছিল? যখন স্বপ্নদ্বীপ খুন হয়েছিল, স্বপ্নদ্বীপের মতো একটা গরিব পরিবারের ছেলেকে যখন মেরেছিল লাল হায়নার দল, লাল সন্ত্রাস বলেছিল এই নিরানন্দ বাজার? বিজেপির গ্রহণ লেগেছে বলে কি উনি ঘর থেকে বাইরে বেরোচ্ছেন না? মানে চন্দ্রগ্রহণ লাগলে, সূর্যগ্রহণ লাগলে আমরা ছোটবেলায় শুনতাম যে ঘর থেকে বেরোস না। তো বিজেপির গ্রহণ লেগেছে বলে উনি বেরোচ্ছেন না কেন? বিজেপির লোকেরা তো রাস্তায় আছে। ওনার শনির সাড়ে সাতিও শেষ হয়ে গেছে, ওনার আরো খারাপ সময় চলছে। মানে কি বলবো আর, বিষ্ণু মাতার এখন একদম সবকিছু গুষ্টির পিণ্ডি চটকে গেছে। বামফ্রন্ট সরকার, 1980 সাল, মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু, রাজ্য বিধানসভায় আইন পাশ হলো। আইনের নাম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট। অ্যাক্টের পড়ুন আইনের 153, 154 নম্বর ধারা। কি বলা রয়েছে? কলকাতার রাস্তায় কিংবা ফুটপাতে কোথাও আগুন জেলে, উনুন জেলে, গ্যাস জ্বালিয়ে রান্না করা বা কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে কিচ্ছু কাজ করা যাবে না। যে বছর গণটুকাটুকি করে লতে পাশ করেছিল ছেলেমেয়েরা, সেই বছর তো পাশ করেছেন। ওদের ওদের যদি তালিকা আমি বের করি, ওদের মন্ত্রিসভার তালিকা, দেবলীনা হেমব্রম ক্লাস 10 পাস ছিল। আচ্ছা, অনিল বিশ্বাস কি পাস ছিল? বিএফএল ছিল। বাদবাকি যদি আমি সব, আমাকে তালিকা বলতে দেবেন? তাহলে শুনুন, সিপিএম এর নেতাদের একটা তালিকা আপনাকে বলতেই হচ্ছে, আমাকে কিচ্ছু করার নেই। দাঁড়ান দাঁড়ান, সিপিএম এর নেতাদের ইয়ের তালিকা, তাই তো? শুনুন, হরেকৃষ্ণ কোঙার, নাম মনে আছে? ক্লাস 8 পাস। বিনয় কোনার 4 ক্লাস পাস। শৈলেন দাশগুপ্ত স্কুল ড্রপ আউট। সরোজ মুখার্জি 12 ক্লাস পাস। দেবলীনা হেমব্রম 10 ক্লাস পাস। দীপক সরকার 12 ক্লাস পাস। মনোহর তির্কে 10 ক্লাস পাস। মহেশ্বর মুর্মু 12 ক্লাস পাস। সুভাষ চক্রবর্তী, ওই যে টুপি, বিএ ফেল। অনিল বিশ্বাস বিএ ফেল। আর জাহাঙ্গীর করিম 12 ক্লাস পাস। এরা বাম আমলে সমস্ত মন্ত্রিসভা চালাতো। কেউ ক্লাস 4 অবধি পড়েছে, কেউ ক্লাস 10 অবধি পড়েছে। এদের থেকে আমাদেরকে শিখতে হবে কে কত শিক্ষিত, কে কত অশিক্ষিত। তারা আমাদের সার্টিফিকেট দেবে? দেখুন, তৃণমূল হেরে গিয়ে তৃণমূলের যে পঞ্চায়েতের নেতারা, পৌরসভার নেতারা এখনো পঞ্চায়েত অফিসে, পৌরসভায়, জেলা পরিষদ অফিসে বসে রয়েছে, তারা একটা চক্রান্ত করছে। যেহেতু 3,000 টাকা করে মহিলারা প্রত্যেকটা মাসে পাচ্ছে, এতে তো আর কাটমানি নিতে পারছে না তৃণমূলের নেতারা, এর জন্য তো আর তোলাবাজি চালাতে পারছে না তৃণমূলের নেতারা। সুতরাং একটা পঞ্চায়েত স্তরে, একটা পৌরসভা স্তরে সার্বিকভাবে একটা চক্রান্ত হচ্ছে। এই যে তৃণমূলের কাটমানি কাউন্সিলরগুলো বসে আছে, 4 তারিখের পর থেকে যাদের রোজগার, কালো টাকার রোজগারটা বন্ধ হয়ে গেছে, তারা এই যে বিভিন্ন যে আপনার যে ফর্মগুলোকে ভেরিফিকেশন করা বলুন বা বিভিন্ন সার্টিফিকেট দেওয়া বলুন, যেগুলোর মাধ্যমে মানুষ অন্নপূর্ণা যোজনাটা পাবে, সেই ভেরিফিকেশনের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই কাউন্সিলররা। এই সমস্ত এই চটিচাটা কাউন্সিলরগুলো, চটিচাটা পঞ্চায়েত মেম্বারগুলো জায়গায় জায়গায় পুরো পঞ্চায়েত এবং পৌরসভার যে পরিষেবাগুলো রয়েছে সেগুলোকে পুরো স্তব্ধ করে দিয়েছে, বন্ধ রেখেছে। এবং যার কারণে আপনি দেখতে পাচ্ছেন পৌরসভাগুলো, যে কোনো পৌরসভায় আপনি যান, দিস্তা দিস্তা বান্ডিল বান্ডিল অন্নপূর্ণা যোজনার ফর্ম ভেরিফিকেশনের জন্য পড়ে রয়েছে, হচ্ছে না। আর একদল অনুপ্রাণিত, ওই যাদের বুকের মধ্যে চটি ছাপ রয়েছে, সেই চটি ছাপ সরকারি কর্মচারীরা, যাদেরকে এতদিন মমতা ব্যানার্জি কুকুরের মতো ট্রিটমেন্ট দিত, যারা ডিএ চাইলে বলতো ঘেউ ঘেউ করবে না, যাদেরকে 15 বছরে 18% মাত্র ডিএ দেওয়ার কাজ করেছে মমতা ব্যানার্জি, তারা এখন কি করছে? সাবোটাজ করার চেষ্টা করছে। এবং এর পেছনে শুধু তৃণমূল নয়, অনেক বামপন্থী সরকারি কর্মচারীরাও রয়েছে, যারা 4 তারিখের পর ভেবেছিল যে তারাই নির্ণায়ক শক্তি হবে, তারাই ইন্ডিজোট গঠন করে সরকার চালাবে, কিন্তু দেখেছে ওই একটা শিবরাত্রির সলতের মতো মুর্শিদাবাদ এমএলএ পেয়েছে। তারা এখন জায়গায় জায়গায় প্রশাসনিক অসহযোগিতা করছে। এটা পুরোপুরি একটা চক্রান্ত। তবু
যা আপনি যদি এখনো এই রাস্তায় এক্ষুনি বেরিয়ে সার্ভে করেন, দেখবেন 10 জনের মধ্যে 9 জন মহিলা যারা আবেদন করেছিলেন তারা অন্নপূর্ণা যোজনা পেয়ে গেছেন। বাকি যারা রয়েছেন তাদেরকেও আগামী মাসের মধ্যে পুজোর আগে এই যোজনার টাকা আমরা পৌঁছে দেব। কথা বলবো দাদা, যে মহিলারা অনেক জায়গায় মহিলাদেরকে বলতে শোনা যাচ্ছে যে মমতা চোর ছিল কিন্তু ভালো ছিল, আমাদের প্রতি মাসে টাকা তো দিত। কিন্তু আমার প্রশ্নটা এখানে যে পিসিমণি কি করে গেছে যে চোরকেও মানুষ ভালো বলছে? কাদেরকে মহিলা বলছেন? আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে মহিলা মানে কি? মহিলা মানে কি সে যে তার সন্তানের যন্ত্রণা, সন্তান শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না, তার মাতৃত্বের সত্তাকে বিসর্জন দিয়ে সে শুধুমাত্র এবং কেবলমাত্র চাকরিচোর মমতাকে সমর্থন করেছে মাসে মাসে একটা ভাতা পাবে বলে? আপনি সেই মাতৃত্বের সত্তা বিসর্জনকারী মহিলার কথা বলছেন কি? আপনি কি সেই মহিলার কথা বলছেন? আমার কাছে ভিডিও আছে, আমি চালিয়ে দিতে পারি, যে মহিলা নিজে বলছেন যে আমি পেয়ে গেছি টাকা, কিন্তু তৃণমূলের নেতারা বলেছিল পঞ্চায়েতের থেকে যে যাও বিক্ষোভ দেখারে আরো টাকা পাবে, বলে সে গিয়ে টাকা দেখায়, সে গিয়ে ওখানে বিক্ষোভ দেখাচ্ছে। এও তো ভিডিও রয়েছে, যে ছাতা পিটিয়ে পিটিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। আর সেই মহিলা তৃণমূল নেত্রী 5 লাখ টাকার ছেলের জন্মদিন পালন করছে, তৃণমূল বিধায়ককে জন্মদিনে ইনভাইট করে ধুমধাম করে। আমি বলতে চাইছি কারা কারা এগুলো করছে। এখন আপনি যদি তারকা রাক্ষসীকেও মহিলার পর্যায়ে ব্র্যাকেটে ফেলেন, তাহলে তো বড় মুশকিল আছে। মাতৃত্বের সত্তা যারা ভুলে যায় তাদেরকে আপনি কি বলবেন আমি জানি না। কারণ এই সরকার কিন্তু 3,000 টাকা করেও যেমন দিচ্ছে, রোজগার মেলা করে ঘরের ছেলে মেয়েদের চাকরিও দিচ্ছে। তো একজন মা যিনি তার সন্তানকে 10 মাস গর্ভযন্ত্রণা সহ্য করে জন্ম দেন, ভূমিষ্ঠ করেন, সে কি তার সন্তানের যন্ত্রণা ভুলে গিয়ে চোর মমতার বন্দনা করবে? আমার মনে হয় সেই মহিলার মাতৃত্বের প্রতি প্রশ্ন আছে। আর আপনি একটা কথা আমাকে বলুন, 2021 থেকে 2026 মমতা সারা জীবনে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 40,000 টাকা। 40,000 টাকা, 500, 1000, 1,500 করে আপনারা হিসাব কষে নেবেন, 40,000 টাকা পেয়েছে মহিলা। আর বিজেপির সরকার দিচ্ছে 12 মাসে 36,000 টাকা, 1 বছরে। মমতা 5 বছরে যা দিয়েছে, বিজেপি প্রায় 1 বছরে তাই দিচ্ছে। তো একটু ঝাড়াই বাছাই হবে না? বলবো দাদা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত 19 আগস্ট থেকে ঘটে চলা একের পর এক যে অশান্তির ঘটনাকে সম্পূর্ণ সাজানো নাটক বলল জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ABRSS, ABRSM, ছাত্র সংগঠন ABVP এবং শ্রমিক সংগঠন BMS সোমবার যৌথ সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতৃত্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে লাগাতার বিশৃঙ্খলা এবং অসামাজিক কাজকর্ম রুখতে অবিলম্বে স্থায়ী পুলিশ ফাঁড়ি বসানোর দাবি জানিয়েছে। একই সঙ্গে সেদিনের সিসিটিভি ফুটেজ বিকৃতি এবং অপপ্রচারের অভিযোগে ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডলের গ্রেপ্তারির দাবি তুলেছেন। কি দেখুন, এই বামপন্থী নকশাল এবং মাওবাদীরা মিলে যাদবপুরটাকে বেয়াদবপুর বানিয়ে রেখেছে। যাদবপুর যাদবপুর নেই, যাদবপুরটা একটা আস্ত মাওবাদী নকশালবাদীদের আখড়া হয়ে গেছে, দেশদ্রোহীদের আতুর ঘর হয়ে গেছে। যাদবপুরের শিক্ষা নিয়ে আলোচনা আছে, যাদবপুরের কৃষ্টি সংস্কৃতি, কম্পিটিটিভ এক্সাম, এইসব নিয়ে কখনো আলোচনা দেখেছেন? এই যে যাদবপুরে এত বিপ্লব, এত হোক কলরব, যখন ছেলে মেয়েগুলোর চাকরিগুলো চুরি হচ্ছিল, যখন শিক্ষকের চাকরি বাতিল হচ্ছিল, 26,000 শিক্ষকের জীবন ধ্বংস করলো, এই বেয়াদবপুরের বেয়াদব বান্দরগুলো কোথায় ছিল? এই যে বাম বান্দরগুলো তখন সেই সময় কোথায় ছিল? আপনি বলুন তো। আজকের দিনে দাঁড়িয়ে যারা এত বড় বড় কথা বলছে, তারা কোথায়? একটা যাদবপুর নিয়ে বারবার কেন? গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষে কি আর কোথাও পড়াশুনো হয় না? আর কোথাও লেখাপড়া হয় না? IIT থেকে শুরু করে কোথাও, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কোথাও লেখাপড়া হয় না? শুধু একমাত্র ওখানেই শিক্ষার পীঠস্থান, শুধুমাত্র ওই একখানেই শিক্ষা নিয়ে আলোচনা হয়। প্রশ্ন করবো আপনাকে, প্রথম সারির দৈনিক বাঙালির কাছে, পশ্চিম বাংলার বাঙালির কাছে যদি আমি মানচিত্রটা দেখি, আনন্দবাজার পত্রিকা যাকে বলা হয়, সে আনন্দ বাজার হয়ে গেছে, ও এখন নিরানন্দ বাজার হয়ে গেছে। ওর ধান্দা ছিল অনেক কিছু করে খাওয়ার। নিরানন্দ বাজারের আপনি নিরানন্দ বাজারের অনিন্দ জানাকে দেখেননি? মমতা সামনে ছুটছে, তার পিছনে পিছনে নিরানন্দ বাজারের অনিন্দ জানা ছুটছে। ওই যে এখন যেই নিরানন্দ বাজারের বাকি যারা যারা রয়েছে, তাদের এখন একটাই ধান্দা। তাই
কিভাবে হোক, তারা প্রথমে ভেবেছিল, প্রথমে দেখবেন 4 তারিখে বেলা 12টার পর শুধুমাত্র ভালো তৃণমূল জন্মায়নি, কিছু কিছু ভালো সাংবাদিকও জন্মেছিল যারা টায়ের রং লাল থেকে গেরুয়া করে নিয়েছিল। তো সেই রকমই নিরানন্দ বাজারের এখন একদল নকশাল, দিমাগি নকশাল বলেছে না, সেই দিমাগি নকশালের আস্তানায় নিরানন্দ বাজার এখন একটাই ধান্দায় রয়েছে, যদি খারাপ কথা বলে, যদি অন্য কিছু করে, যদি আমাদের সাথে একটা আপোষে সরকার পক্ষ আসে, ফেক নিউজ ছড়িয়ে ছড়িয়ে, ফেক নিউজ ছড়িয়ে ছড়িয়ে যদি সরকারকে আপোষের জায়গায় এনে সরকারি বিজ্ঞাপনটা একটু বেশি করে পাওয়া যায়। তারা যে যাদবপুরে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, কি বলবেন এই হেডলাইন? আমি একটাই কথা বলছি, যখন স্বপ্নদীপ খুন হয়েছিল, স্বপ্নদীপের মতো একটা গরিব পরিবারের ছেলেকে যখন মেরেছিল লাল হায়নার দল, লাল সন্ত্রাস বলেছিল এই নিরানন্দ বাজার? যখন গত বছর সেপ্টেম্বর মাসে, আজ থেকে 12 মাসও আগে নয়, সেপ্টেম্বর মাসে যখন অনামিকা বলে মেয়েটাকে পুকুরের পাড়ে খুন করে দিয়েছে লাল হায়নার দল, লাল সন্ত্রাস বলতে পেরেছিল? শুনুন, এই যে গেরুয়া সন্ত্রাস বা গেরুয়া গুন্ডামি, এই শব্দগুলো কোথায় কোথায় শুনতে পাবেন? আপনি পাকিস্তানের জৈশি মোহাম্মদের কাছে শুনতে পাবেন, লস্করি তৈবার কাছে শুনতে পাবেন, বাংলাদেশে জামাতের কাছে শুনতে পাবেন, পশ্চিমবঙ্গে শুনতে পাবেন নিরানন্দ বাজার এবং যাদবপুরের কিছু ছাত্র নকশালগুলোর মুখে। তাহলে আপনি মার্ক করুন, বাংলার নিরানন্দ বাজার, বাংলাদেশের জামাত আর পাকিস্তানের জৈশি মোহাম্মদ, কথাগুলো সব মিলে যাচ্ছে। এই জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী দিমাগি নকশাল বলেছে না। বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট দিয়েছেন রীতিমতো, অঙ্কনদা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির গ্রহণ লেগেছে, আর বেশি দিন নেই, হানিমুন শেষ, এবং বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কি বল? বিজেপির গ্রহণ লেগেছে বলে কি উনি ঘর থেকে বাইরে বেরোচ্ছেন না? মানে চন্দ্রগ্রহণ লাগলে, সূর্যগ্রহণ লাগলে আমরা ছোটবেলায় শুনতাম যে ঘর থেকে বেরোস না। তো বিজেপির গ্রহণ লেগেছে বলে উনি বেরোচ্ছেন না কেন? বিজেপির লোকেরা তো রাস্তায় আছে, বিজেপির লোকেরা তো প্রত্যেকদিন মাঠে ময়দানে আছে। গ্রহণ লাগলে তো আমরা ঘরে থাকতাম, উনি কেন ঘরে? ওনার শনির 7.5ও শেষ হয়ে গেছে, ওনার আরো খারাপ সময় চলছে। মানে কি বলবো, আর বিষ্ণু মাতার এখন একদম সবকিছু গোষ্ঠীর পিণ্ডি চটকে গেছে, ওনার আর কিচ্ছু বাকি নেই। উনি, হ্যাঁ, এই যে অগ্নিমিত্রা পাল, মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিছু মানে বিতর্কে জড়িয়েছেন তার এই দুধের দোকানে ফুটপাতে দুধের মন্তব্যটা নিয়ে, বাচ্চার দুধ ডাল দিচ্ছিলেন বলে ধমকেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সেই পরিবারের দায়িত্ব নিতে। আমি রাজি, মমতা বন্দ্যোপাধ্যায়। আনিসের পরিবারের দায়িত্ব নিয়েছেন, অভয়ের পরিবারের দায়িত্ব নিয়েছিলেন, পার্ক স্ট্রিটের মেয়েটার পরিবারের দায়িত্ব নিয়েছিলেন, কামদুনির মেয়েটার পরিবারের দায়িত্ব নিয়েছিলেন, হাঁসখালির মেয়েটার পরিবারের দায়িত্ব নিয়েছিলেন, 26,000 যে পরিবার চাকরিহারা শিক্ষক তাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন, রেশন চুরি করে যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মেরেছিলেন না খেতে পেয়ে, জঙ্গলমহলে যে ছেলে মেয়েগুলো মারা গেছিল তাদের দায়িত্ব নিয়েছিলেন। এত যে চুরি করেছেন 15 বছরে, যাদের সর্বনাশ করেছেন তাদের দায়িত্ব নিয়েছেন। আজকে হঠাৎ দায়িত্ব নেন? বাংলার মানুষ তো আপনাদের তৃণমূলটাকে ক্যাত করে লাথি মেরে ফেলে দিয়েছে, তৃণমূলটাকে তো লাথি মেরে ওই আদিগঙ্গার নর্দমায় ফেলে দিয়েছে। একটা প্রশ্ন করব, এই যে আমরা দেখলাম যে রীতিমতো শহরের রাস্তায় দুধ গরম করা যাবে না, মন্ত্রী অগ্নিমিত্রা পালের সেই ভিডিও এখন সবাই। না 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 না, এই দুধ গরম করা যাবে না বা এই এই ব্যাপারটা নিয়ে যে বিধিনিষেধ, সেটা কার আমলে রয়েছে? বামফ্রন্ট সরকার, 1980 সাল, মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু, রাজ্য বিধানসভায় আইন পাশ হলো, আইনের নাম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্টের পড়ুন, আইনের 153, 154 নম্বর ধারা। কি বলা রয়েছে? কলকাতার রাস্তায় কিংবা ফুটপাতে কোথাও আগুন জেলে, উনুন জেলে, গ্যাস জ্বালিয়ে রান্না করা বা কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে কিচ্ছু কাজ করা যাবে না, আগুন জ্বালিয়ে রান্না করা যাবে না। এই আইনটা এনেছিলেন জ্যোতিবাবুর সরকার সিপিএম আমলে। তারপর 34টা বছর সিপিএম, 15টা বছর তৃণমূল, 5 দশক, প্রায় 50টা বছর রাজ্যে তৃণমূল সিপিএম এর সরকার ছিল। তো তারপরেও এরা সর্বহারার সরকার, সর্বহারার দল, রাস্তায় ফুটপাতে পরিবারগুলো আছে কেন? জ্যোতিবাবুর ছেলে 34 বছরে কোটি কোটি টাকার শিল্পপতি হয়েছে, কিন্তু তার আমলে আনা আইন থাকা সত্ত্বেও রাস্তায় কেন গরিব মানুষ রয়েছে? প্রশ্ন করব দাদা, যে এই বিষয়টাকে, এই যে রীতিমতো অগ্নিমিত্রা পাল পুরমন্ত্রী তিনি এই কথা বলার পরে রীতিমতো একটা অমানবিক তকমা তিনি সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন। আমি আপনার কাছে জিজ্ঞেস করবো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কারণ ফুটপাত মানুষের হাঁটার জন্য, দখলমুক্ত ফুটপাত সকলেই চাইছেন। এখন ফ্লাইওভারের পিলারের ওপর সংসার পাতলে, দুধ গরম করলে আইনত কি ব্যবস্থা হতে পারে?
আইনত কি ব্যবস্থা? জ্যোতিবাবুর সরকার তো বলে দিয়ে গেছে 9 মাস জেল। এবার 9 মাস, তাহলে জ্যোতিবাবুর কথা মতো বা জ্যোতিবাবুর সরকারের আনা আইন অনুযায়ী ওই মহিলাকে 9 মাস জেলে পাঠাতে হতো। আর এখন অনৈতিক কাজ করলে ধমক দেওয়াটা কবে থেকে বেআইনি হয়ে যাচ্ছে আপনি আমাকে বলুন। কি করা উচিত ছিল? মন্ত্রীর ওই ভদ্রমহিলার দুগালে দুটো চুমু খেয়ে বলা উচিত ছিল, বাবা গো সোনা গো আমার, তুমি এখানে করো না, এরকম বলা উচিত ছিল। আপনি অনৈতিক কাজ করবেন, এরপর তো আপনি যখন স্কুল কলেজে পড়তেন, আপনি ভুল কাজ করলে যদি আপনার শিক্ষক আপনাকে একবার ধমক দিত, আপনার স্কুলের টিচার আপনাকে ধমক দিত, আপনার বাবা মা যদি আপনি ঘরে কোনো ভুল কাজ করলে ধমক দিত, পরদিন থেকে সোশ্যাল মিডিয়ায় খাপ পঞ্চায়েত বসিয়ে বলতো, এই তো দেখো অমানবিক বাবা মা, অমানবিক স্কুল শিক্ষক, তারা এই কি মানে আমি বলতে চাই, আপনি বলতে পারেন মাননীয় মন্ত্রী তিনি নিজেও বলেছেন যে হ্যাঁ আমার আরেকটু বুঝিয়ে বলা উচিত ছিল, কিন্তু যে কাজটা হচ্ছে সেটা তো অনৈতিক, সেটা তো বন্ধ হওয়া প্রয়োজন। এই ফুটপাতগুলো দখল হয়েছে বলে রাস্তায় নেমে মানুষ হাঁটছে, ফুটপাতে হাঁটতে পারছে না। তার জন্য গত বছর শুধু 25 সালে প্রায় 150 মানুষ কলকাতার রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কোনটা অমানবিক আপনি বলুন? 150 জন মানুষের প্রাণ চলে যাওয়াটা তাহলে মানবিক ছিল? লোকেদের মধ্যে লেখাপড়ার ব্যাপারটা নেই বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কে? ওর মধ্যে লেখাপড়ার আছে তো ব্যাপার। যে বছর গণটুকাটুকি করে লতে পাশ করেছিল ছেলেমেয়েরা, সেই বছর তো পাশ করেছেন। ওদের ওদের যদি তালিকা আমি বের করি, ওদের মন্ত্রিসভার তালিকা, দেবলীনা হেমব্রম ক্লাস 10 পাস ছিল। আচ্ছা, অনিল বিশ্বাস কি পাস ছিল? বিএফএল ছিল। বাদবাকি যদি আমি সব, আমাকে তালিকা বলতে দেবেন? তাহলে শুনুন, সিপিএম এর নেতাদের একটা তালিকা আপনাকে বলতেই হচ্ছে, আমাকে কিচ্ছু করার নেই। দাঁড়ান দাঁড়ান, সিপিএম এর নেতাদের ইয়ের তালিকা, তাই তো শুনুন। হরেকৃষ্ণ কোঙার, নাম মনে আছে, ক্লাস 8 পাস। বিনয় কোনার 4 ক্লাস পাস। শৈলেন দাশগুপ্ত স্কুল ড্রপ আউট। সরোজ মুখার্জি 12 ক্লাস পাস। দেবলীনা হেমব্রম 10 ক্লাস পাস। দীপক সরকার 12 ক্লাস পাস। মনোহর তির্কে 10 ক্লাস পাস। মহেশ্বর মুর্মু 12 ক্লাস পাস। সুভাষ চক্রবর্তী ওই যে টুপি, বিএ ফেল। অনিল বিশ্বাস বিএ ফেল। আর জাহাঙ্গীর করিম 12 ক্লাস পাস। এরা বাম আমলে সমস্ত মন্ত্রিসভা চালাতো। কেউ ক্লাস 4 অবধি পড়েছে, কেউ ক্লাস 10 অবধি পড়েছে। এদের থেকে আমাদেরকে শিখতে হবে কে কত শিক্ষিত, কে কত অশিক্ষিত। তারা তারা আমাদের সার্টিফিকেট দেবে। দুটো প্রশ্ন আপনার কাছে, একদম শেষে চলে এসেছি। মালদার গাজলের অনিতা হকের স্বামী ইনজামুল হক দীর্ঘদিন ধরে 15 লক্ষ টাকা পণের দাবিতে রীতিমতো অনিতা হকের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাচ্ছিলেন। টাকা না পেলে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করার হুমকিও দেওয়া হয়েছিল তাকে। দুর্ভাগ্যজনকভাবে 22/8/2026 আত্মহত্যা করেন অনিতা। অনিতার স্বামী ইনজামুল হককে পুলিশ গ্রেফতার করেছে গাজল থানায়। 23/8/2026 তারিখে মামলাও রুজু করেছে। অথচ আনন্দবাজার কি খবর প্রচার করছে, অন্নপূর্ণা না পেয়ে আত্মহত্যা করেছে ওই মহিলা। এই খবর ছেপেছে গতকাল আনন্দবাজারের প্রথম পাতায়। এদিকে মৃতার বাপের বাড়ির অভিযোগ অন্নপূর্ণা যোজনার বিষয়টি খোঁজ নিন না, আপনারা একটু খোঁজ নিন না, যে ওই আনন্দবাজার না নিরানন্দবাজার, তার যিনি এডিটর ঈশানী দত্ত রায়, তিনি কি অন্নপূর্ণা পাননি? ওনার কি কত মানে ওর কোন কোন জায়গায় ব্যথা, কোন কোন জায়গায় ব্যথা, ওটা জিজ্ঞাসা করুন। উনি না পেলে উনি পাঠান আমাদের কাছে, আইডিটা আমরা পাস করিয়ে দিচ্ছি। পৌরসভা পঞ্চায়েত যে এলাকায় উনি থাকেন, ওনার কি যন্ত্রণা আছে? মানে একজন গৃহবধূ স্বামীর অত্যাচারে শ্বশুর বাড়িতে আত্মহত্যা করছে, তার দায়ও ঈশানী দত্ত রায় নিরানন্দবাজার বলে দিচ্ছে কার ওপর? না, অন্নপূর্ণা যোজনার ওপর। এর আগে এরকমই চালিয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, সুইসাইড করছে, এসআইআর এর কারণে মারা গেছে। এত দালালি করে হবে না। লোকে এখন দালালি বাজার পত্রিকা বলছে, লোকে কিনতে চাইছে না, বলছে এই দালাল পত্রিকা পড়বো না। এগুলো করে কোনো লাভ নেই। 34 বছরের সিপিএম এর দালালি করেও সিপিএম কে বাঁচাতে পারেনি। চটিচাটা মমতার হয়েও মমতাকে বাঁচাতে পারেনি, পারবে না। এইসব কাজগুলো বন্ধ করুন। গণশক্তি আর জাগো বাংলাকে কম্পিটিশন দেওয়া বন্ধ করতে বলুন ওনাকে। ওনার যদি অন্নপূর্ণা আটকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, আমরা পাইয়ে দেবো। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে দাদা, সবে 3 মাস হয়েছে বিজেপি সরকার গঠন করেছে, কিন্তু বিজেপিকে নিয়ে এমন গেল রব ওঠার পেছনে কি কারণ হতে পারে? বিজেপির 100 দিনের কোথাও গেল রব ওঠেনি। মানুষের কাছে যান, মানুষ বলছে আমরা বিজেপির সাথে আছি। এইবার সোশ্যাল মিডিয়ায় একদল সিপিএম এর নেতারা 4 তারিখের পর থেকে হঠাৎ করে যারা রিজেক্টেড ছিল তারা এখন প্রজেক্টেড হতেছে, এই হাওয়াটা তৈরি করছে। কেউ কিচ্ছু করছে না। আর সাংবাদিকদের মধ্যে একাংশ যারা 34 বছর লাল দালালি করেছিল, 15 বছর চটি চেটেছিল, তারা এখন বুঝে গেছে যে এই সরকারের আমলে তো কোনো কিছু চেটে কমিটি টমিটি পাওয়া যাবে না।
মুখ্যমন্ত্রী তো বিদেশ টিদেশে ঘুরতে নিয়ে যাবে না, তাই তারা এই ধরনের ফেক ন্যারেটিভ, ওই যে বললাম না অন্নপূর্ণা নিয়ে ঈশানী দত্ত রায়দের নোংরামি, এগুলো এরা চালাচ্ছে। আপনার মূল্যায়ন বিজেপি সরকার? 100 দিনের সরকার যা কাজ করেছে, এটা আমি বিজেপি কর্মী হিসেবে মূল্যায়ন করার কেউ নই, বাঙালি হিসেবে আপনি মূল্যায়ন করুন। 22টা বন্ধ জুট মিল খুলেছে, এটা এর আগে কোনো সরকার করতে পেরেছে? নতুন করে 45,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে, 2টো ইস্পাত কারখানার শুভ উদ্বোধন হয়েছে, এর আগে কোনো সরকার করতে পেরেছে? আজকে মিড ডে মিলের বরাদ্দ থেকে রুগীর পথ্যের জন্য টাকা বাড়ছে, এর আগের ওর কোনো সরকার করতে পেরেছে? 3 মাসের মধ্যে 1,45,00,000 মহিলাকে 3,000 টাকা করে দেওয়া, এর আগের কোনো সরকার করতে পেরেছে? এই মূল্যায়নগুলো নিজেরা করুন, তারপর নিজেরাই বুঝতে পারবেন। আমাকে দিয়ে মূল্যায়ন করার কিছু নেই, আমি তো বলবো 10-এ 10, কিন্তু বাঙালিকে মূল্যায়ন করতে বলুন, যে সার্বিকভাবে যে দৃশ্য, যে চিত্র দেখা গেছে, সেটা কি অতীতে দেখা গেছে? তারাই নাম্বার দেবেন।